আচ্ছা, আজকে আমি অ্যাকচুয়ালি ওই তোমাদের যে কিছু প্রবলেম থাকে মানে কোয়ান্টাম মেকানিক্সে কিছু ফাংশন অ্যাকসেপ্টেবল ফাংশন কিনা সেইগুলো আহ, তোমাদের পরীক্ষাতে দেয় তো সেইগুলো নিয়ে আজকের আলোচনা করব। সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে কখন একটা ফাংশন অ্যাকসেপ্টেবল হবে, ঠিক আছে? কখন একটা ফাংশন অ্যাকসেপ্টেবল হবে মানে তোমার বা যেটা আমরা বলি যে ওয়েল বিহেভড হবে, কখন একটি ফাংশন ওয়েল বিহেভড হবে, ঠিক আছে? সেটা বুঝতে গেলে তোমাকে কোয়ান্টাম মেকানিক্সের যে কয়েকটি পস্টুলেট আছে সেইগুলো একটু খেয়াল করতে হবে। তো তাদের মধ্যে ফার্স্ট পস্টুলেটটা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্যাল স্টেট ইজ ডিফাইন্ড বাই এ ফাংশন কল্ড ওয়েভ ফাংশন, ঠিক আছে? যেটাকে আমরা সাই দ্বারা ডিনোট করি। হ্যাঁ, তাহলে যেটা বলে যে সাই স্টার সাই, সাই স্টার সাই ডি টাউ, এই কোয়ান্টিটিটাকে বলা হয় প্রবাবিলিটি, এই কোয়ান্টিটিটাকে বলা হয় প্রবাবিলিটি, probability or proportion to probability. So এটা হচ্ছে প্রবাবিলিটি। আচ্ছা, এইবারে ধরো তোমাকে যদি আমি একটা কোশ্চেন করি যে ধরো এই মুহূর্তে তোমাকে কোনো একটা জায়গা, সে ধরো তোমার যে স্টাডি রুম, সেই স্টাডি রুমে পাওয়ার প্রবাবিলিটি কত? সে ধরো আমি কোশ্চেনটা এইরকমই করলাম যে দুপুর দুপুর 12টা থেকে 1টার মধ্যে তোমাকে স্টাডি রুমে পাওয়ার প্রবাবিলিটি কত? তো অবভিয়াসলি তুমি কটি অ্যান্সার দেবে? অবভিয়াসলি তুমি একটাই অ্যান্সার দেবে, ঠিক আছে? তার মানে যে কোনো মুহূর্তে যে কোনো পজিশানে, ঠিক আছে, যে কোনো মুহূর্তে যে কোনো পজিশানে প্রবাবিলিটি একটাই হয়, একটাই ভ্যালু হয়, ঠিক আছে? আচ্ছা, ধরো তোমার ওয়েভ ফাংশনটাকে তুমি যদি প্লট করো, সে ধরো আমি ভাবলাম যে ফাংশনটি ওয়ান ডাইমেনশন, তুমি তাকে এক্সের রেসপেক্টে প্লট করছো, সো এখানে তোমার ধরো ফাংশন সাই, এবং ধরো ফাংশনটি দেখতে এরকম, ফাংশনটা লেখচিত্র হয় এরকমই, ধরো জাস্ট উদাহরণ হিসাবে একটা নিলাম। এইবারে আমি তোমাকে যদি এখানে কোশ্চেন করি যে ধরো এই পয়েন্টে, সে ধরো এটা হচ্ছে তোমার x1, x1 প্রবাবিলিটি কত না, তাহলে তুমি x1 ফাংশনটির ভ্যালু কত দেখবে। x1 ফাংশনটির ভ্যালু হচ্ছে এই জায়গায়, এই জায়গায়। তাহলে ফাংশনটির ভ্যালু পেয়ে গেলে তার সঙ্গে তুমি সাই স্টারও বের করলে, সাই স্টার বের করলে, ঠিক আছে? মানে তুমি যদি x1 সাই পেয়ে যাও, তাহলে সাইর মধ্যে যে যে জায়গায় আই আছে, সেই আই এর পরিবর্তে মাইনাস আই বসালে তুমি সাই স্টার পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে সাই স্টার পেয়ে গেলে সাই স্টার সাই ইন্টু ডিএক্স, এই জিনিসটা তাহলে বলছে যে তোমার x1 পাওয়ার প্রবাবিলিটি। এবারে x1 সাইয়ের ওয়েভ ফাংশনের এই লেখচিত্র অনুযায়ী কটি ভ্যালু পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তাহলে একটাই ভ্যালু পাওয়া যাচ্ছে। তার মানে সাই স্টার এবং সাই স্টার সাই এদের প্রত্যেকেরই একটাই মান, তাহলে গুণ করলে তুমি একটাই মান পাবে, তাহলে ইন্টু ডিএক্স। সো মানে এই তিনটে কোয়ান্টিটিকে তুমি যখন গুণ করছো তাহলে একটাই মান পাচ্ছ, ঠিক আছে? সো যেটা কিন্তু আমাদের কমন সেন্সের সঙ্গে কোরিলেট করে যে প্রবাবিলিটির ভ্যালু একটাই হয়, ঠিক আছে? কিন্তু ধরো তোমাকে আমি বললাম যে লেখচিত্রটা হচ্ছে এরকম, তোমার ওয়েভ ফাংশন, এটা ওয়েভ ফাংশন, আর ধরো এক্স, সেখানে তার লেখচিত্রটা ধরো এরকমই হলো, ওয়েভ ফাংশন ভার্সাস এক্সের লেখচিত্রটা এরকম। তাহলে আমি যদি বলি যে ধরো এরকম একটা পয়েন্ট x1, এই জায়গাতে x1,
এক্স ওয়ানে তোমার ওয়েভ ফাংশনটার ভ্যালু কত, না ওয়েভ ফাংশনটার ভ্যালু এইটা হতে পারে, এই মানটি হতে পারে, ঠিক আছে। অথবা তোমার ওয়েভ ফাংশনের ভ্যালু সে এই জায়গায় হতে পারে, অথবা ওয়েভ ফাংশনটির ভ্যালু তোমার এইটা হতে পারে। তার মানে একটা নির্দিষ্ট এক্সের জন্য, মানে এক্স ওয়ানে তুমি সাইয়ের কটি ভ্যালু পাচ্ছ, অ্যাকচুয়ালি সাইয়ের তিনটে ভ্যালু পাচ্ছ, সাইয়ের তুমি তিনটে ভ্যালু পাচ্ছ। তাহলে তুমি সাই স্টার তারও তিনটে ভ্যালু পাবে, তিনটে ভ্যালু পাবে। তার মানে প্রবাবিলিটির কটি ভ্যালু পাবে, না প্রবাবিলিটিরও তিনটে ভ্যালু পাবে। তার কারণ তোমাকে এই যে এইটা সাই ডিএক্স বা ডি টাউ, হ্যাঁ, এই জিনিসটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এদের প্রত্যেকের যদি তিনটে করে ভ্যালু থাকে তাহলে প্রবাবিলিটি তিনটে ভ্যালু। তার মানে তুমি বলছো যে এক্স ওয়ানে প্রবাবিলিটি কখনো বলছো ধরো এ, কখনো বলছো বি, কখনো বলছো সি, মানে এই যে তিনটে মান আসবে, তো আমি সেই তিনটে মানকে বলছি এ বি সি ডি। সো প্রবাবিলিটির এইরকম অ্যান্সার, সে তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করলাম যে এক্স ওয়ানের প্রবাবিলিটি কত, তুমি অ্যান্সার দিলে স্যার এক্স ওয়ানের প্রবাবিলিটি এ অথবা বি অথবা সি। এটা কি কোনো মানে দাঁড়াচ্ছে? সো এটার কোনো অ্যাকচুয়ালি মানে নেই। প্রবাবিলিটি কোনো একটা পজিশনে, কোনো একটা মুহূর্তে প্রবাবিলিটি সবসময় একটাই ভ্যালু হয়। সো এইটাকে আমরা বলছি সিঙ্গেল ভ্যালু, ঠিক আছে। এবারে প্রবাবিলিটি একটা ভ্যালু কখনই হবে না, যখন তোমার ওয়েভ ফাংশনের একটাই ভ্যালু থাকবে, নির্দিষ্ট পজিশনে ওয়েভ ফাংশনের একটাই ভ্যালু থাকবে, ঠিক আছে। সো তার মানে সাইটা যদি তোমার ওয়েভ ফাংশন হয় এবং সাই স্টার ডিএক্স যদি তোমার প্রবাবিলিটি হয়, তাহলে সাইটাকে কোনো একটা পার্টিকুলার এক্সের জন্য সিঙ্গেল ভ্যালু হতে হবে, মানে ওই এক্সের মান বসালে ওয়েভ ফাংশনের আমি একটাই মান পাবো। যেমন ধরো তোমার ওয়েভ ফাংশনটা এইরকম, তো ধরো আমি বললাম ওয়েভ ফাংশনটা হচ্ছে তোমার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, আচ্ছা আমি যদি বলি যে তুমি এখানে বসাও যে এক্স ইজিক্যাল টু সে ধরো 1 বসাও, তাহলে সাইয়ের কটা ভ্যালু পাবে? তুমি সাইয়ের কি 2-3টে ভ্যালু পাবে, না একটাই ভ্যালু পাবে, ঠিক আছে। তুমি বেসিক্যালি সাইয়ের এখানে একটাই ভ্যালু পাবে এবং সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 1, ঠিক আছে। সো তুমি এক্সের আর একটি মান নাও, ধরো এক্স ইজিক্যাল টু 2, তাহলে কটি ভ্যালু পাবে, সাইয়ের কটি ভ্যালু পাবে, না সেক্ষেত্রেও তুমি একটাই ভ্যালু পাবে, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে এই যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফাংশনটি হচ্ছে সিঙ্গেল ভ্যালুড ফাংশন। আচ্ছা আর একটা এক্সাম্পল নেওয়া যাক, যে ধরো তুমি বলছো যে সাই ইজ সাইন ইনভার্স এক্স, আমি এবার যদি তোমায় কোশ্চেন করি যে ধরো এক্স ইজিক্যাল টু যখন 1, তোমার ওয়েভ ফাংশনটি তখন কি হবে, না এক্স ইজিক্যাল টু 1 মানে তুমি লিখতে পারো যে সাইন পাই বাই 2 ইজিক্যাল টু 1 লিখতে পারো, সো সাইন পাই বাই 2 ইজিক্যাল টু 1 লিখতে পারো। তুমি লিখতে পারো সাইন 3 পাই বাই 2, সাইন সাইন 3 পাই বাই 2 ইজিক্যাল টু 1 লিখতে পারো। সাইন 3 পাই বাই 2 কত হচ্ছে দেখো দেখি একটু খেয়াল করে, সো অল সাইন ট্যান কস চলে যাচ্ছে, না বেসিক্যালি এটা তোমার হবে 5 পাই বাই 2, 3 পাই বাই 2 না নিয়ে তুমি এটা লিখো 5 পাই বাই 2 ইজিক্যাল টু 1 হতে পারে। তার মানে সো এক্স ইজিক্যাল টু 1 কথার অর্থ হচ্ছে যে তুমি এক্সের জায়গায় তুমি সাইন পাই বাই 2 বসাতে পারো, সাইন 5 পাই বাই 2 বসাতে পারো, অথবা তুমি বসাতে পারো সাইন
কি বলে ওটা, তোমার হচ্ছে 9π/2 বসাতে পারো, তুমি 9π/2 বসাতে পারো। 9π/2 এক্সের জায়গায় তুমি যদি 9π/2 বসাও, সরি x1, তার মানে তোমার এটা বোঝায় যে sin π/2 = 1। সো এক্সটাকে তুমি sin π/2 বসাতে পারো, এক্সটাকে তুমি sin 5π/2 বসাতে পারো, কারণ সেটাও 1। এক্সটাকে তুমি sin 9π/2 বসাতে পারো, কারণ সেটাও 1। তাহলে যখন তুমি এক্সটাকে sin π/2 বলছো, তখন ওয়েভ ফাংশনটার কত ভ্যালু হচ্ছে? সো সাইন ইনভার্স sin π/2, সাইন ইনভার্স sin π/2, তার মানে তখন ওয়েভ ফাংশনটির ভ্যালু হচ্ছে তোমার π/2। সো এটা কখন হলো না, যখন আমি x = 1 বসালাম। x = 1 মানে তুমি এই 1টাকে লিখতে পারো। সো আমি বলছি দেখো, x = 1, x = 1, তার মানে এটাকে আমি লিখতে পারি যে sin π/2, sin π/2 লিখতে পারি এটাকে। সো sin π/2, x এর জায়গায় যদি sin π/2 লিখি, তাহলে ওয়েভ ফাংশনটার ভ্যালু কত দাঁড়াচ্ছে? π/2 দাঁড়াচ্ছে। আবার এইটাকে এই যে এখানে বলছি যে x = 1 সমান তুমি লিখতে পারো যে sin 5π/2, 5π/2 লিখতে পারো। সো যখন তুমি x = sin 5π/2 বসাবে, তখন তোমার ওয়েভ ফাংশনটি হচ্ছে কত না 5π/2। সো 5π/2, ঠিক আছে। তাহলে এরকমই করলে আরও কিছু ওয়েভ ফাংশনের ভ্যালু পাবে, ঠিক আছে। সো যেমন ধরো 9π/2 পাবে, তুমি 9π/2 পাবে। এবং দেখো এই অ্যান্সারগুলো পাচ্ছ, যে ধরো π/2 পাচ্ছ, বা 5π/2 পাচ্ছ, বা 9π/2 পাচ্ছ। সো এক্সের কোন মানের জন্য না, দেখো প্রতি ক্ষেত্রে x = 1, x = 1, প্রতি ক্ষেত্রে x = 1। সো এখানে x = 1, এখানেও তোমার x = 1। তার মানে আমি যখন একটা ফাংশানে x এর একটাই মান বসালে, মানে এখানে যেমন 1 বসালে একাধিক ভ্যালু পাই, ফাংশানের একাধিক ভ্যালু পাই, তখন সেটাকে আমি সিঙ্গেল ভ্যালুড ফাংশন বলছি না, তখন সেটাকে আমরা বলছি মাল্টি ভ্যালুড ফাংশন। তাহলে মাল্টি ভ্যালুড ফাংশন যদি হয়, তাহলে সেই ফাংশন দিয়ে তুমি প্রবাবিলিটি এক্সপ্রেস করতে পারো না। তার কারণ হচ্ছে প্রবাবিলিটি সবসময় সিঙ্গেল ভ্যালুড হয়, আর মাল্টি ভ্যালুড হওয়া মানে তখন প্রবাবিলিটি মাল্টি ভ্যালুড হয়ে যাচ্ছে, যেটা কিন্তু ফিজিক্যালি সম্ভব নয়। তার মানে এই ধরনের ওয়েভ ফাংশন কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। সো যেগুলো মাল্টি ভ্যালুড ফাংশন, সেইগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল ফাংশন নয়, বা ওয়েল বিহেভ ফাংশন নয়, ঠিক আছে। তাহলে এটা ফার্স্ট ক্রাইটেরিয়া, একটা ফাংশন অ্যাকসেপ্টেবল হতে গেলে অথবা ওয়েল বিহেভড হতে গেলে তাকে সিঙ্গেল ভ্যালুড হতে হবে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে নর্মালাইজ, ওয়েভ ফাংশনটি হয় নর্মালাইজড হবে, আমাদের যে ওয়েভ ফাংশন সিস্টেমের যে ওয়েভ ফাংশন হয় সেটা নর্মালাইজড হবে, আর যদি নর্মালাইজড না হয় আমরা তাকে নর্মালাইজড করে নিতে পারবো, ঠিক আছে। সো নর্মালাইজড করে নিতে গেলে কি করতে হয় না, একটা কনস্ট্যান্ট গুণ করতে হয়, এই যে √n গুণ করতে হয়, একটা কনস্ট্যান্ট গুণ। ধরো ওয়েভ ফাংশন, আমি বললাম ওয়েভ ফাংশনটা সাই, সেটা কিন্তু তোমার নর্মালাইজড নয়, এই জিনিসটা নর্মালাইজড নয়, নট নর্মালাইজড। সো নট নর্মালাইজড। তাহলে একে নর্মালাইজড করবে কি করে না, তুমি এর সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করো। তুমি ধরে নাও যে এই কনস্ট্যান্টটাকে এই কনস্ট্যান্ট গুণ করলে তোমার ফাংশনটি নর্মালাইজড হবে, ঠিক আছে। তাহলে নর্মালাইজড হচ্ছে মানে এই যে এই কোয়ান্টিটিটা তুমি বলছো যে √n গুণ করলে তোমার নর্মালাইজড হবে, তার মানে বেসিক্যালি যে এই কোয়ান্টিটিটা তোমার 1 হবে, dx = 1 হবে, ইন্টিগ্রেশন this one = 1 হবে। তার মানে এখান থেকে তুমি nটাকে বের করে নিয়ে আসো, nটাকে বের করে নিলে কি আসবে না, সো
1/integration psi star psi dx। সো তোমার যদি ওয়েভ ফাংশনটা নর্মালাইজড না হয় তাহলে তুমি এই ইন্টিগ্রেশনটাকে ইভ্যালুয়েট করো, ইভ্যালুয়েট করার পরে সেখান থেকে এন বের করো, বের করার পরে ওয়েভ ফাংশনটির সঙ্গে √n গুণ করে দাও, গুণ করলে যে জিনিসটা পাবে সেইটাই হচ্ছে তোমার নর্মালাইজড ওয়েভ ফাংশন। ঠিক আছে, এবার দেখো যে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা যা খুশি হলে কিন্তু চলবে না। কেন চলবে না? না, এই ইন্টিগ্রেশনটা জিরো হওয়া যাবে না, এই ইন্টিগ্রেশনটা জিরো হওয়া যাবে না। কেন জিরো হওয়া যাবে না? না, যদি এটা তোমার জিরো হয় তখন তোমার এনটা দাঁড়াবে ইনফিনিটি। এটা যদি তোমার ইন্টিগ্রেশনটা যদি জিরো হয় তাহলে এনটা দাঁড়াবে ইনফিনিটি। তাহলে ইনফিনিটি যদি ওয়েভ ফাংশনের সঙ্গে গুণ করো তাহলে ওয়েভ ফাংশনটা হয়ে যাবে ইনফিনিটি, আর তখন প্রবাবিলিটিটাও হয়ে যাবে ইনফিনিটি। কিন্তু প্রবাবিলিটি কখনো ইনফিনিটি হয় না। আবার এই ইন্টিগ্রেশনটা তোমার ইনফিনিটিও হতে পারে না, এই ওয়েভ ফাংশনটা তোমার ইনফিনিটিও হতে পারে না। ঠিক আছে, কারণ এটা এই ইন্টিগ্রেশনটা যদি ইনফিনিটি হয় তাহলে এই এনটা দাঁড়াবে জিরো, √nটা তখন দাঁড়াবে জিরো, আর তুমি ওই নর্মালাইজ করার জন্য √nটা তো ওয়েভ ফাংশনের সঙ্গে গুণ করবে, তাহলে গুণ করলে যে গুণফলটা হবে সেটাও জিরো। তার মানে নর্মালাইজড ওয়েভ ফাংশনটা হয়ে গেল জিরো, তার মানে সকল জায়গায় তোমার প্রবাবিলিটি জিরো। তো তার মানে কি না, এই ইন্টিগ্রেশনটা জিরো হবে না অথবা ইনফিনিটি হবে না। আমরা যেটা বলি যে এটা তাহলে কি হতে হবে, এই ওয়েভ ফাংশনটাকে তোমাকে অবভিয়াসলি কি বলে এটাকে পজিটিভ কোয়ান্টিটি হতে হবে, অথবা তুমি এটাকে বলতে পারো যে পজিটিভ ছেড়ে দাও, এটা যেটা ফাইনাইট ভ্যালু হতে হবে, যেটাকে আমরা বলি নন জিরো ফাইনাইট ভ্যালু। সো এই ইন্টিগ্রেশনটাকে নন জিরো সো জিরো হওয়া যাবে না, ইনফিনিটি হওয়া যাবে না। সো এটাকে আমরা যেটা বলছি, যেমন ইনফিনিটি যেমন হওয়া যাবে না তেমন মাইনাস ইনফিনিটিও হওয়া যাবে না। সো এটাকে যেটা আমরা বলছি যে নন জিরো ফাইনাইট হতে হবে এই ফাংশনটা। সো যেটাকে আমরা একটু অন্যভাবে বলি যে ইট মাস্ট বি কোয়াড্রাটিক্যালি ইন্টিগ্রেবল। কোয়াড্রাটিক মানে কোয়াড্রাটিক কথাটার অর্থ হচ্ছে যে স্কোয়ার। এই যে লেখা আছে এখানে আমরা অনেক সময় এইভাবে লিখি। সো ওয়েভ ফাংশনের মডিউলের স্কোয়ারটার যেন ইন্টিগ্রেশনের ভ্যালু তোমার নন জিরো ফাইনাইট হয়, এই ইন্টিগ্রেশনের ভ্যালু। সো দেখো সাই স্টার সাই, তাহলে এটাকে আমরা মড স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, সো মড স্কোয়ার আছে বলে এটাকে আমরা বলছি কোয়াড্রাটিক্যালি ইন্টিগ্রেবল। ঠিক আছে, এই ইন্টিগ্রেশনটা। সো এই ইন্টিগ্রেশনটার ভ্যালু নন জিরো ফাইনাইট হতে হবে, যেটাকে আমরা বলি ওয়েভ ফাংশন মাস্ট বি কোয়াড্রাটিক্যালি ইন্টিগ্রেবল। ঠিক আছে, তো ধরো কোন ফাংশনগুলো কোয়াড্রাটিক্যালি ইন্টিগ্রেবল? না, তুমি যদি ফাংশনের লেখচিত্র ড্র করো, ধরো একটা ফাংশনের লেখচিত্র ড্র করছি, এরকমই ফাংশনটাকে আমি এক্স এর রেসপেক্টে ড্র করছি। তো ধরো এটা আমার ওয়েভ ফাংশন এবং আমি বললাম যে ফাংশনটি আমার দেখতে এরকম। জাস্ট ফাংশনাল ফর্ম আমি জানি না, জাস্ট লেখচিত্রটা জানি। সো সেই লেখচিত্র থেকে বলছি যে দেখতে এইরকম। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে এই সাইটা কোয়াড্রাটিক্যালি ইন্টিগ্রেবল কিনা। ঠিক আছে, আচ্ছা দেখো তোমার সাইটার লেখচিত্র যদি এরকমই হয় তাহলে তোমাকে অ্যাকচুয়ালি কার ইন্টিগ্রেশন নিতে হবে? না, তোমাকে মড সাই স্কোয়ার। আর আমি যদি ধরে নেই যে সাইটা রিয়েল ফাংশন, তাহলে মড সাই স্কোয়ারের লেখচিত্রটা হবে এইরকম। ঠিক আছে, সো সেটা এক্স এর রেসপেক্টে আমি লেখচিত্র অঙ্কন করছি। তাহলে এবার ইন্টিগ্রেশন আমি কার ইন্টিগ্রেশন করছি? না, মড সাই স্কোয়ারের ইন্টিগ্রেশন করছি। এবারে আমাকে বুঝতে হবে যে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা নন জিরো ফাইনাইট কিনা, অথবা সাইটা কোয়াড্রাটিক্যালি ইন্টিগ্রেবল কিনা। আমরা ছোটবেলায় পড়েছি যে ইন্টিগ্রেশন ইজ দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ। তার মানে তোমার এই ইন্টিগ্রেশন যে ভ্যালুটি প্রকাশ করে সেই ভ্যালুটা হচ্ছে এই কার্ভের আন্ডারে যে এরিয়াটি হয় সেই এরিয়াটি।
এবারে লেখচিত্র থেকে বোঝার চেষ্টা করো যে এই এরিয়াটা কি ইনফিনিটি না এই এরিয়াটা জিরো। অবভিয়াসলি এই এরিয়াটা নন জিরো এবং ইনফিনিটিভ নয়, তার মানে এটাকে আমরা বলছি নন জিরো ফাইনাইট ভ্যালু। সো এই ইন্টিগ্রেশনটা হয়ে গেল নন জিরো ফাইনাইট ভ্যালু। তার মানে যদি নন জিরো ফাইনাইট ভ্যালু হয়, কোয়াড্রাটিক ইন্টিগ্রেশনের ভ্যালুটা নন জিরো ফাইনাইট হয়, তাহলে আমরা ওয়েভ ফাংশনটাকে নর্মালাইজড করতে পারবো, তার মানে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতেই পারি। কিন্তু ধরো তোমাকে আমি এরকম একটা লেখচিত্র দিলাম, ঠিক আছে? সো লেখচিত্রটা এরকমই চলতেই আছে চলতেই আছে চলতেই আছে চলতেই আছে চলতেই আছে, সো একদম ইনফিনিটি পর্যন্ত চলতেই আছে এক্সে। ধরো এটা আমার ওয়েভ ফাংশন। এইবারে তুমি যদি তার মড এটা সাইড, আর তুমি যদি মড সাই স্কোয়ার প্লট করো, তাহলে ধরো সেই লেখচিত্রটাও মোটামুটি একই রকম হবে, একটু হয়তো উপরে শিফট করে যাবে কি নিচে শিফট করে যাবে, সেটা ডিপেন্ড করছে ওয়েভ ফাংশনটার ভ্যালু কীরকম প্রত্যেকটা এক্সে। সো এবারে যখন তুমি ওই কোয়াড্রাটিক ইন্টিগ্রেশনটার ভ্যালু ইভ্যালুয়েট করছো, সো মড সাই স্কোয়ার ডিএক্স মড সাই স্কোয়ার ডিএস, সো ইন্টিগ্রেশনের লিমিটটা কী হয় না, ইন্টিগ্রেশনের লিমিটটা সবসময় ওভার দ্য অ্যাভেলেবল স্পেস। তোমাকে যতটা স্পেসের কথা বলে সেই স্পেসের ওপরে তোমাকে ইন্টিগ্রেশনটা নিতে হবে। তাহলে এখানে আমার ইন্টিগ্রেশনটা বেসিক্যালি এই এরিয়াটা প্রকাশ করছে, এই এরিয়াটা। সো আমি লেখচিত্রে শুধুমাত্র এক্স এর ভ্যালু 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত নিয়েছি, তার মানে এই এরিয়াটা প্রকাশ করছে। এইবারে এরিয়াটা যেহেতু ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত, তাহলে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত হবে না ইনফিনিটি হবে। তার মানে যে ফাংশনটি এই লেখচিত্র প্রকাশ করে সেই ফাংশনটি কিন্তু অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন নয়, কারণ তাকে আমরা নর্মালাইজড করতে পারছি না। ধরো একটা ফাংশন এইরকম, ঠিক আছে? তাহলে এবারে তুমি তাহলে এরিয়াটা হিসেব করো, ফাংশনটি যদি এরকমই হয় তাহলে তার মড স্কোয়ারটা কীরকম হবে, মড স্কোয়ারটা বেসিক্যালি একটু উপরে কি নিচে নেমে যাবে, এরকম কিছু একটা হবে। মড স্কোয়ারটা এরকমই হবে, ধরে নিচ্ছি আমি এরকমই হবে, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশনটা করলে এই গ্রাফের আন্ডারে যে এরিয়াটা পাবে সেটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশনের ভ্যালু। অবভিয়াসলি এই এরিয়াটা কিন্তু আর ইনফিনিটি হবে না, এটা ফাইনাইট ভ্যালু, এটা জিরোও হবে না, ঠিক আছে? তো তার মানে এই লেখচিত্রটি যে ফাংশন দ্বারা সূচিত হয় সেই ফাংশনটি কিন্তু নর্মালাইজেবল, তার মানে তাকে আমরা অ্যাকসেপ্ট করতেই পারি, ঠিক আছে? সো তার মানে কি না, যেটা বক্তব্য যে একটা ফাংশন নর্মালাইজেবল হবে যদি তার মড স্কোয়ারের যে লেখচিত্র, সেই লেখচিত্রের আন্ডারে এরিয়াটি নন জিরো ফাইনাইট হয়। ধরো আমি বললাম যে একটা লেখচিত্র এরকম, একটা লেখচিত্র এরকমই, ওয়েভ ফাংশনটা বাড়তেই আছে সব বাড়তেই আছে। তো তুমি যখন ইন্টিগ্রেশনটি করবে তখন তোমার এরিয়াটা কত হবে, এরিয়াটা বেসিক্যালি ইনফিনিটি হবে এরিয়াটা, ঠিক আছে? তাহলে এরিয়াটা যদি ইনফিনিটি হয় তাহলে সেই ফাংশনটি কিন্তু অ্যাকসেপ্টেবল নয়, কারণ তুমি একে নর্মালাইজ করতে পারছো না, ঠিক আছে? তাহলে একটা ফাংশন অ্যাকসেপ্টেবল অথবা ওয়েল বিহেভড কিনা সেটা কি করে বুঝবো? এক হচ্ছে ওটা সিঙ্গেল ভ্যালুর হতে হবে, দুই হচ্ছে ওটা কোয়াড্রাটিক্যালি ইন্টেগ্রেবল হতে হবে, বা অন্য কথায় ওয়েভ ফাংশনের মড স্কোয়ারের আন্ডারে যে এরিয়াটা হবে সেই এরিয়াটা নন জিরো ফাইনাইট হতে হবে। তবে শুধুমাত্র এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে যে আমরা তাকে অ্যাকসেপ্টেবল বা ওয়েল বিহেভ ওয়েভ ফাংশন বলবো তা কিন্তু নয়। আরও দুটো ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে আমরা বলবো যে ওয়েভ ফাংশনটি অ্যাকসেপ্টেবল ফাংশন বা ওয়েল বিহেভ ফাংশন। আর দুটি কন্ডিশন কি? আর দুটি কন্ডিশনটা হচ্ছে ফাংশনটা কন্টিনিউয়াস হতে হবে এবং এর ফার্স্ট ডেরিভেটিভটাও কন্টিনিউয়াস হতে হবে, তবেই আমরা ওয়েভ ফাংশনটিকে বলবো যে ওটা ওয়েল বিহেভ অথবা অ্যাকসেপ্টেবল ফাংশন।
কেন বলছি যে ওটা ওর ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে হবে এবং ওর কি বলে যে ফার্স্ট ডেরিভেটিভটাকে কন্টিনিউয়াস হতে হবে? তার কারণ শ্রোডিঞ্জার ইকুয়েশনটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। শ্রোডিঞ্জার ইকুয়েশনটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এরকম একটা ইকুয়েশন। সো তুমি যদি ওয়ান ডাইমেনশন সিস্টেমের ক্ষেত্রে লেখো তাহলে এইরকম। সো তার মানে এখানে একটা মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই 2m আসবে। সো এটা বেসিক্যালি পার্টিকেল ইন 1D বক্সের শ্রোডিঞ্জার ইকুয়েশন। সো শ্রোডিঞ্জার ইকুয়েশনটা লিখতে গেলে প্রথমে তোমাকে ফার্স্ট ডেরিভেটিভ নিতে হবে ওয়েভ ফাংশনের। এবারে একটা ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ তখনই নেওয়া যায় যখন ফাংশনটি কন্টিনিউয়াস হয়, সব জায়গায় কন্টিনিউয়াস হয়, তাহলে ফাংশনের সব জায়গাতে ফার্স্ট ডেরিভেটিভ নেওয়া যায়। ধরো আমি বললাম এইরকম, ধরো ফাংশনটি এরকম এরকম, অবভিয়াসলি এই ফাংশনটি কন্টিনিউয়াস নয়। আমি যদি বলি যে তুমি এই পয়েন্টে ফাংশনটির ডেরিভেটিভ নাও, এক্স এর এই জায়গায়, ধরো এটা আমার এক্স, আর ধরো এই দিকে আমি ফাংশনটিকে প্লট করছি। এবারে বললাম যে এই জায়গায় তুমি ফার্স্ট ডেরিভেটিভ নাও, তুমি নিতে পারবে? সো নেওয়া সম্ভব নয়, কারণ ফার্স্ট ডেরিভেটিভ মানে হচ্ছে স্লোপ। সো এই পয়েন্ট, এই জায়গাতে তুমি কোথায় স্লোপ ড্র করবে? তো তার মানে ফাংশনটি যে জায়গায় ডিসকন্টিনিউয়াস সেই জায়গায় কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ নেওয়া যায় না। সো একই কথা, ফাংশনটির ফার্স্ট ডেরিভেটিভ যে জায়গায় ডিসকন্টিনিউয়াস সেই জায়গায় কিন্তু সেকেন্ড ডেরিভেটিভ নেওয়া যায় না। তার মানে একটা ফাংশন অ্যাকসেপ্টেবল হবে কি হবে না, অথবা ওয়েল বিহেভড হবে কি হবে না, সেটা বোঝা যাবে যদি ওই ফাংশনটি চারটে কন্ডিশন স্যাটিসফাই করে। কি কি কন্ডিশন? ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে ওটাকে সিঙ্গেল ভ্যালুড হতে হবে, সিঙ্গেল ভ্যালুড হতে হবে। সিঙ্গেল ভ্যালুড হতে হবে। ঠিক আছে। সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে কোয়াড্রাটিক্যালি ইন্টিগ্রেবল হতে হবে, কোয়াড্রাটিক্যালি ইন্টিগ্রেবল হতে হবে, কোয়াড্রাটিক্যালি ইন্টিগ্রেবল হতে হবে, কোয়াড্রাটিক্যালি ইন্টিগ্রেবল হতে হবে। এবারে ফাংশনটি কোয়াড্রাটিক্যালি ইন্টিগ্রেবল কিনা কি করে বুঝবে? না, তুমি শুধু মানে ওর স্কোয়ারকে করার দরকার নেই, ওই যে ফাংশনটা দেওয়া আছে তার মড স্কোয়ারে যাওয়া দরকার নেই। কোয়াড্রাটিক্যালি ইন্টিগ্রেবল হচ্ছে কিনা বুঝতে গেলে তুমি জাস্ট ফাংশনটির লেখচিত্র ড্র করো। যে ইন্টারভ্যালের কথা কোশ্চেনে বলবে সেই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটির লেখচিত্র ড্র করো। এইবারে যদি দেখো যে লেখচিত্রের আন্ডারে যে এরিয়াটা হচ্ছে সেই এরিয়াটা নন জিরো ফাইনাইট হয়, তাহলে ওয়েভ ফাংশনটি কোয়াড্রাটিক্যালি ইন্টিগ্রেবল। জাস্ট এইটাই মাথায় রাখবে। সো আমি আবার রিপিট করছি, কি করে বুঝবে যে একটা ফাংশন কোয়াড্রাটিক্যালি ইন্টিগ্রেবল কি ইন্টিগ্রেবল নয়? তোমাকে যে ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটির কথা বলেছে সেই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটির লেখচিত্র ড্র করো। এবারে দেখো লেখচিত্রের আন্ডারে এরিয়াটা নন জিরো ফাইনাইট না জিরো অথবা ইনফাইনাইট। যদি জিরো অথবা ইনফাইনাইট হয় তাহলে সেটা কোয়াড্রাটিক্যালি ইন্টিগ্রেবল নয়। যদি নন জিরো ফাইনাইট হয় তাহলে সেটা কোয়াড্রাটিক্যালি ইন্টিগ্রেবল। থার্ড কন্ডিশনটা কি? থার্ড কন্ডিশনটা হচ্ছে যে ওটাকে ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে। তো তুমি লেখচিত্রটা অঙ্কন করলেই বুঝতে পারবে যে ফাংশনটি কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস নয়। ফোর্থ কন্ডিশনটা হচ্ছে যে ওর ফার্স্ট ডেরিভেটিভটাকেও কন্টিনিউয়াস হতে হবে। ঠিক আছে।
এক্ষেত্রেও একই বক্তব্য যে তুমি যদি ফাংশনটির লেখচিত্র অঙ্কন করো তাহলে তার ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস কি ডিসকন্টিনিউয়াস সেটাও বুঝতে পারবে। সো আমি এইগুলো কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা, কয়েকটা এক্সাম্পল তাহলে নেওয়া যাক। ধরো তোমাকে বললো যে ফাংশনটি হচ্ছে y ইজিক্যাল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ঠিক আছে, এবং কোন ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটির কথা উল্লেখ করেছে না, ইন্টারভ্যালটি হচ্ছে 0 টু ইনফিনিটি, 0 টু ইনফিনিটি, ঠিক আছে। সো দেখো একটা কথা, যে একটা ফাংশন অ্যাকসেপ্টেবল হচ্ছে কি হচ্ছে না কি করে বুঝবে না, ও যদি ওই 4টে কন্ডিশন স্যাটিসফাই করে, 4টের মধ্যে কোনো একটা যদি ও স্যাটিসফাই না করে তাহলে কিন্তু অ্যাকসেপ্টেবল হবেই না। তো ধরো তুমি একটা চাকরির ইন্টারভিউতে গেছো, তো সেখানে বলছে যে তোমাকে ধরো মানে অ্যাভারেজ 55% পেতে হবে, আর তোমাকে একটা এন্ট্রান্স টেস্টে তোমাকে 50-এর বেশি স্কোর করতে হবে, ঠিক আছে। এবারে হয়তো দেখা গেল যে তুমি এন্ট্রান্স টেস্টে 50-এর বেশি স্কোর করলে, কিন্তু তোমার প্রিভিয়াস লেভেলের যে এগ্রিগেট সেটা তোমার 55% হলো না, তাহলে কি তোমাকে অ্যাডমিশন নেবে? সো নেবে না। বা ধরো উল্টো কেসটা ভাবো, যে তুমি প্রিভিয়াস লেভেলের এগ্রিগেটটা তোমার 55-এর ওপরে, কিন্তু তুমি এন্ট্রান্স টেস্টে 50-এর ওপরে স্কোর করতে পারবে না, তাহলে তোমাকে কি তারা অ্যাকসেপ্ট করবে? সো অ্যাকসেপ্ট করবে না। কখন অ্যাকসেপ্ট করবে না, যখন তুমি দুটো কন্ডিশন ফুলফিল করবে। এখানেও ঠিক তাই, ওয়েভ ফাংশনটি বা ফাংশনটি যখন 4টে কন্ডিশন ফুলফিল করবে তখনই আমরা তাকে অ্যাকসেপ্ট করব। যদি 4টের মধ্যে কোনো একটাকে ফুলফিল না করে তাহলে আমি অ্যাকসেপ্ট করব না। ন্যূনতম একটা যদি ও ভায়োলেট করে যায় তাহলে তাকে আমরা অ্যাকসেপ্ট করব না, ঠিক আছে। তো তাহলে ওকে 4টে কন্ডিশন অবশ্যই মানতে হবে, তবেই কিনা ও ওয়েল বিহেভ ফাংশন হবে। এইবারে 4টে কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা খুব সহজে যাচাই করা যাবে যদি তুমি ফাংশনটির লেখচিত্র ড্র করো ওই ইন্টারভ্যালের মধ্যে, ঠিক আছে। সো আমি এখানে ফাংশনটির লেখচিত্র তাহলে ড্র করছি। সো এইদিকে এক্স, সো এইদিকে তোমার ই টু দি পাওয়ার মাইনাস এক্স। লেখচিত্র কীরকম, ঠিক আছে। সো লেখচিত্রটা হবে এক্সপোনেনশিয়ালি ডিকে মতো, যেটা এখানে বেসিক্যালি ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, এক্সপোনেনশিয়ালি ওটা ডিকে করে এরকমই হবে। ফার্স্ট কন্ডিশনটা আসো, যে একটা পার্টিকুলার এই এবার জাস্ট তুমি লেখচিত্র ড্র করে ফেললে, এবার শুধু লেখচিত্র থেকে তুমি 4টে কন্ডিশন স্যাটিসফাই করছে কি করছে না সেটা তুমি বলে দিতে পারবে। প্রথম কন্ডিশন, ওটা সিঙ্গেল ভ্যালুড কিনা সেটা বুঝতে গেলে তুমি এক্সের যে কোনো একটা মান নাও। ধরো এই মানটা নিলাম, এই মানে ফাংশনটির কটি মান হচ্ছে দেখো, তাহলে এখানে এই মানে ফাংশনটির বেসিক্যালি একটাই মান হচ্ছে, ঠিক আছে। তুমি অন্য যে কোনো একটা এক্সের ভ্যালু নাও, সেখানে দেখো যে ফাংশনটির কটি ভ্যালু হচ্ছে, একটা না একাধিক। তুমি দেখো অন্য যে কোনো একটা এক্স ভ্যালু নিলে সেখানেও ফাংশনের একটাই ভ্যালু হচ্ছে, তার মানে এটা সিঙ্গেল ভ্যালু। সো ফার্স্ট কন্ডিশন ও ফুলফিল করলো, কিন্তু আমি বলতে পারবো না যে ওটা অ্যাকসেপ্টেবল কিনা, কারণ আরও 3টে কন্ডিশন ওকে ফুলফিল করতে হবে তবেই ওকে অ্যাকসেপ্টেবল বলবো। সেকেন্ড কন্ডিশন, ওটা কোয়াড্রেটিক্যালি ইন্টিগ্রেবল হতে হবে। বোঝার উপায় না, লেখচিত্রের আন্ডারে এরিয়াটি তুমি দেখো, লেখচিত্রের আন্ডারে এরিয়াটি দেখো, সেই এরিয়াটির মান 0 না ইনফাইনাইট। অবভিয়াসলি এখানে যে লেখচিত্রটি অঙ্কন করেছি তার আন্ডারে এরিয়াটা 0ও নয় আর ইনফাইনাইট নয়, সো নন জিরো ফাইনাইট, তার মানে এটি কোয়াড্রেটিক্যালি ইন্টিগ্রেবল। থার্ড,
কন্টিনিউয়াস কিনা, ফাংশনটি কন্টিনিউয়াস কিনা। সো লেখচিত্রটির দিকে তাকাও, কোথাও লেখচিত্রে ব্রেকিং আছে কিনা, কাটা কাটা ভাব আছে কিনা। সো নেই, সো তার মানে এটা কন্টিনিউয়াস। সেকেন্ড, এর ফোর্থ কন্ডিশনটা হচ্ছে এর ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস কিনা। সো এখানে যে ফাংশনটি দেওয়া আছে তার ফার্স্ট ডেরিভেটিভটা হয় e⁻⁻x। ঠিক আছে, তার মানে তোমার ফাংশনটি e⁻⁻x সেটি কন্টিনিউয়াস, তো তার সামনে যদি একটা মাইনাস জুড়ে দিই তাহলে সেটা কি ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে? ডিসকন্টিনিউয়াস মানে ব্রেক, মাঝখানে কোনো ভ্যালু পাওয়া যাবে না। লেখচিত্রের মাঝখানে কিছু কিছু জায়গায় হয়তো ভ্যালু পাওয়া যাবে না, কিন্তু মাইনাস বসিয়ে দেওয়া মানে কি ওটা বোঝায় যে ভ্যালু পাওয়া যাবে না? মাইনাস বসিয়ে দেওয়ার মানে বোঝায় যে নেগেটিভ হবে কিন্তু ভ্যালু পাওয়া যাবে না, এটা বোঝায়। ঠিক আছে, তার মানে এর সেকেন্ড ডেরিভেটিভটাও কন্টিনিউয়াস। সো তার মানে এই ফাংশনটি চারটে কন্ডিশন স্যাটিসফাই করছে, সো এটা অ্যাকসেপ্টেবল। এরপরে আসো, এরপরে হচ্ছে তোমার e⁻x। ফাংশনটি হচ্ছে e⁻x, মানে আগের ফাংশনটি, কিন্তু এখানে আমি রেঞ্জটা বললাম -∞ থেকে +∞। সো তোমার প্রথম কাজ হচ্ছে লেখচিত্র অঙ্কন করা। x লেখচিত্র কীরকম হবে? আচ্ছা, এখানে কিন্তু তোমার পজিটিভ এক্সও ধরতে হবে, নেগেটিভ এক্সও ধরতে হবে, কারণ রেঞ্জটা বলছে -∞ থেকে +∞। একটু খেয়াল করে দেখবে, জাস্ট ট্রাই করবে, লেখচিত্রটাই হবে এইরকম। সো এই জিনিসটা হচ্ছে আমার লেখচিত্র, ফাংশনটির লেখচিত্র। তাহলে ফার্স্ট কন্ডিশনটা আসি, ফাংশনটা সিঙ্গেল ভ্যালুড কিনা। তুমি যে কোনো এক্সের ভ্যালু চুজ করো, সেখানে দেখো ফাংশনটির একটাই মান পাচ্ছ কিনা। এবং এই লেখচিত্র যা বলছে সেখানে থেকে এটা পরিষ্কার যে এখানে আমার কি বলে যে সিঙ্গেল ভ্যালুড হবে। এবারে আসি কোয়াড্রাটিক্যালি ইন্টিগ্রেবল কিনা। কোয়াড্রাটিক্যালি ইন্টিগ্রেবল বুঝতে গেলে লেখচিত্রের আন্ডারে এরিয়াটা দেখতে হবে। দেখো এইখানে এই লাইনটা কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত, এটাও কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত, কিন্তু এই দিকে অসীম পর্যন্ত গেলে 0 থেকে মিট করছে, এই দিকে কিন্তু মিট করছে না। তার মানে এই লেখচিত্রের আন্ডারে এরিয়াটি কিন্তু এখন ইনফাইনাইট হয়ে যাচ্ছে। তো এই এরিয়াটা কিন্তু এখন তোমার ইনফাইনাইট হয়ে যাচ্ছে, তার মানে এটা কোয়াড্রাটিক্যালি ইন্টিগ্রেবল নয়। ঠিক আছে, আমি প্রথম কন্ডিশন চেক করলাম, ফুলফিল করছে। সেকেন্ড কন্ডিশন চেক করলাম, ফুলফিল করছে না। আমি ওই একটা কথা বলা হচ্ছে না, যে যদি ন্যূনতম একটা কন্ডিশন ফুলফিল না করে তাহলে ওটা অ্যাকসেপ্টেবল হবে না। সো 2 নম্বরটা ফুলফিল করছে না, তাহলে 3 নম্বর 4 নম্বর চেক করার দরকার নেই, আমি ওখানেই বলে দেবো যে ওটা অ্যাকসেপ্টেবল নয়। ঠিক আছে, এরপরে আসি, ধরো সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্স, ঠিক আছে। সো লেখচিত্রটি কীরকম হয় অ্যাকচুয়ালি সাইন ইনভার্স এক্সের? ঠিক আছে, সো সাইন ইনভার্স এক্সের লেখচিত্র এরকম হয়। এরকম হয়, ঠিক আছে। সো এইবারে তুমি যে কোনো একটা এক্সের ভ্যালু চুজ করো, সেখানে তুমি দেখো যে তোমার সিঙ্গেল ভ্যালু হচ্ছে কিনা। সো অবভিয়াসলি ধরো আমি এখানে যে এক্সের ভ্যালু আমি এইটা ধরলাম, ধরো এক্সের ভ্যালু এটা ধরলাম, তাহলে তাতে কি আমি ফাংশনটির একটাই মান পাচ্ছি? সো তো কেউ বলবে স্যার এই একটা ভ্যালু হতে পারে, কেউ বলবে যে স্যার এই একটা ভ্যালু হতে পারে। সো এটা মাল্টি ভ্যালুড ফাংশন, তার মানে বাকি 3টে কন্ডিশন চেক করার দরকার নেই। ফার্স্ট কন্ডিশন চেক করে তুমি বলে দিতে পারো যে এটা অ্যাকসেপ্টেবল নয়। কেন অ্যাকসেপ্টেবল নয় সেই লজিকটা তোমাকে দিতে হবে। ঠিক আছে, সো এটা অ্যাকসেপ্টেবল নয় তার কারণ এটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন নয়। আচ্ছা, এরপরে আসি যে সাইন এক্স।
সাইন এক্স বাই এক্স, এইটা এটা অ্যাকসেপ্টেবল কিনা, ঠিক। সো এখানে রেঞ্জটা কি দেওয়া আছে, এখানে তোমার রেঞ্জটা দেওয়া আছে 0 to ইনফিনিটি, 0 to ইনফিনিটি রেঞ্জটা দেওয়া আছে, ঠিক আছে। সো এর এই লেখচিত্রটি কীরকম হবে, এই লেখচিত্রটি কীরকম হবে, ঠিক আছে। সো বেসিক্যালি এখানে ধরো এটা ওয়াই। সো দেখো তোমার এখানে মনে হতে পারে যে এক্স ইজিক্যাল টু জিরোতে, এক্স ইজিক্যাল টু 0 বসালে এখানে তোমার ফাংশানটি ইনফাইনাইট হবে, কিন্তু না, ক্লাস 11 কি 12-এ আমরা এই জিনিসটা পড়েছি যে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স সাইন এক্স বাই এক্স, এই ভ্যালুটি হচ্ছে 1। তার মানে এটা এখানে যখন এক্সের ভ্যালু 0 তখন কিন্তু ফাংশানটা ইনফাইনাইট নয়, সেটা হচ্ছে 1। অ্যাকচুয়ালি এই ফাংশনের লেখচিত্রটি হয় এই রকম, সো এইরকম এই ফাংশনটার লেখচিত্র হয় এইরকম, ঠিক আছে। তাহলে এবার দেখো যে এটা সিঙ্গেল ভ্যালুড কিনা, লেখচিত্র ড্র করলাম। এটা বেসিক্যালি তুমি ফিজিক্সে যদি কখনো রেজোন্যান্স পড়ে থাকো, ওয়েভের রেজোন্যান্স, তো সেখানে কিন্তু এরকম একটা ইকুয়েশন বা এরকম একটা লেখচিত্র পাওয়া যায়, পাস কোর্সে যদি তুমি রেজোন্যান্স পড়ে থাকো। প্রথম কথা, তাহলে এবার দেখো যে এটা সিঙ্গেল ভ্যালুড কিনা। সে ধরো তোমার এক্সের ভ্যালু তুমি এইটা নিলে, সো সেখানে কটা ভ্যালু পাচ্ছ, বেসিক্যালি একটাই ভ্যালু পাচ্ছ, সো সিঙ্গেল ভ্যালু। কোয়াড্রেটিক্যালি ইন্টিগ্রেবল কিনা, কোয়াড্রেটিক্যালি ইন্টিগ্রেবল কিনা, তাহলে তুমি গ্রাফের আন্ডারে এরিয়াটি কীরকম হচ্ছে দেখো। সো গ্রাফের আন্ডারে এরিয়াটা হচ্ছে এইগুলো, সো দেখো পরে পরে তোমার এরিয়াটা কমে যাচ্ছে, তার মানে এই ছোট ছোট হাম্পগুলোর এরিয়া তুমি যখন যোগ করবে সেটা কিন্তু একটা ফাইনাইট হবে, সো সেটা ইনফাইনাইট হবে না, ঠিক আছে। কারণ পরে পরে এই যে এরিয়াগুলো কমে যাচ্ছে, টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে ধরো তোমাকে যদি আমি এরকমই বলি যে এই এই সিরিজটা কি বলে যে ধরো 10 প্লাস 9 প্লাস প্লাস সে ধরো 8, সো কমতে 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 ধরো 0 পর্যন্ত গেল, তাহলে যোগফলটা কীরকম হবে। আর যদি বলি যে এটাকে বলছি কনভার্জেন্ট সিরিজ, সো 0 থেকে মিট করে যাচ্ছে, তো ধরো যদি আমি বলি যে 10, মানে তোমার যদি এরিয়াগুলো প্রত্যেকটা হাম্পের এরিয়াগুলো বাড়তেই থাকতো, 11, 12, সো ডাইভারজেন্ট সিরিজ মানে সেটা বেসিক্যালি ইনফাইনাইট পর্যন্ত হবে, সো তখন সেই যোগফলটা কী হবে, সো সেই যোগফলটা অবভিয়াসলি ইনফাইনাইট হবে। তাহলে এখানে দেখো যে এরিয়ার আন্ডারে মানে কার্ভের আন্ডারে এরিয়া মানে বেসিক্যালি এই হাম্পগুলোর এরিয়ার যোগফল। সো এবার হাম্পগুলোর এরিয়া যোগ করতে করতে যাও, তাহলে এরিয়াগুলো যেহেতু কমছে তার মানে 0-র দিকে যাচ্ছে, সো তার মানে বেশি থেকে তুমি 0, এই যোগফলটা যখন নিচ্ছ সেটা তখন একটা ফাইনাইট ভ্যালু পাবে। কিন্তু যদি এটা উল্টো হতো যে ধরো এরিয়াটা বাড়তেই বাড়তে যেত, ধরো বাড়তেই বাড়তে যেত, তখন কিন্তু টোটাল এরিয়াটা তোমার ফাইনাইট হতো না, ইনফাইনাইট হতো। সো ঠিক আছে, তার মানে এই জিনিসটা এটা তোমার সিঙ্গেল ভ্যালুড অ্যাজ ওয়েল অ্যাজ কোয়াড্রেটিক্যালি ইন্টিগ্রেবল। এবং লেখচিত্র থেকে বুঝতেই পারছো যে এটি তোমার কন্টিনিউয়াস, ফাংশনটি কন্টিনিউয়াস। এইবারে ফোর্থ কন্ডিশন, 3টে কন্ডিশন ও স্যাটিসফাই করছে, সো ফোর্থ কন্ডিশনটা ও স্যাটিসফাই করছে কিনা দেখতে হবে। ফোর্থ কন্ডিশনটা কি না, ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস নয়, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখি যে যদি ফাংশনটি কন্টিনিউয়াস হয় তাহলে তুমি ওর ফার্স্ট ডেরিভেটিভ
কন্টিনিউয়াস কিনা চেক করবে। ফাংশনটি তোমার কন্টিনিউয়াস নয়, তাহলে তোমার ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস হচ্ছে কি হচ্ছে না সেটা চেক করার দরকার নেই, কারণ আমি ওইখানেই বলে দেবো ফাংশনটি অ্যাকসেপ্টেবল নয়। ঠিক আছে, তাহলে ফার্স্ট কাজটা কি, তুমি ফাংশনটি কন্টিনিউয়াস হচ্ছে কিনা দেখো। ফাংশনটি কন্টিনিউয়াস হলে ওর ফার্স্ট ডেরিভেটিভটা কন্টিনিউয়াস কি ডিসকন্টিনিউয়াস সেটা তুমি যাচাই করতে যাবে। কি করে যাচাই করা যাবে না, ফাংশনটি যদি কন্টিনিউয়াস হয়ে থাকে এবং সেখানে যদি কোনো রকম কিঙ্ক মানে হচ্ছে খাঁজ, ঠিক আছে, দুটো টার্ম এখানে আমি জাস্ট উল্লেখ করবো। একটা হচ্ছে পিক, একটা হচ্ছে পিক আর একটা হচ্ছে কিঙ্ক। একটা হচ্ছে কিঙ্ক মানে হচ্ছে খাঁজ। যেমন ধরো এইগুলো হচ্ছে পিক, এইগুলো পিক। সো এটা বেসিক্যালি এটাও এক ধরনের পিক, লোয়েস্ট মানে মিনিমাম ভ্যালু এখানে এটা হচ্ছে। সো এইগুলো হচ্ছে পিক। পিকে অ্যাকচুয়ালি ফাংশনটি স্মুথলি চেঞ্জ হচ্ছে, দেখো স্মুথলি। কিন্তু কিঙ্ক বলতে কি বুঝি না, ধরো ফাংশনটি এই যে এখানে এইটা বলে কিঙ্ক খাঁজ। ঠিক আছে, যদি দেখো যে তোমার লেখচিত্রে কিঙ্ক আছে, এরকম খাঁজ কিঙ্ক আছে, তাহলে তুমি বুঝবে যে ওর ফার্স্ট ডেরিভেটিভটা ডিসকন্টিনিউয়াস। ফাংশনের লেখচিত্রে যদি কিঙ্ক না থাকে তাহলে তুমি ধরে নেবে যে ওর ফার্স্ট ডেরিভেটিভটা কন্টিনিউয়াস। তোমাদের পারপাসে এইটা মনে রাখলেই হবে কি, লেখচিত্রে যদি কিঙ্ক থাকে, খাঁজ থাকে, তাহলে ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ ডিসকন্টিনিউয়াস। কিঙ্ক না থাকলে কন্টিনিউয়াস, ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস। ঠিক আছে, তো এখানে জাস্ট তুমি কি করে বলছো না, তুমি বেসিক্যালি গ্রাফ প্লট করলেই চারটে অপশান কিন্তু ইজিলি বলে দিতে পারছো। ঠিক আছে, তাহলে এই যে সাইন এক্স বাই এক্স, এখানে আমরা দেখছি যে ফাংশনটা সিঙ্গেল ভ্যালুড, কোয়াড্রেটিক্যালি ইন্টিগ্রেবল, ফাংশনটি কন্টিনিউয়াস এবং লেখচিত্রে কোথাও কিঙ্ক নেই, তার মানে ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে তোমার কন্টিনিউয়াস। সো এই ফাংশনটি তাহলে অ্যাকসেপ্টেবল। এরপরে একটা ফাংশন আসি, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স। রেঞ্জটা কি বলেছে, রেঞ্জটা বলেছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তুমি লেখচিত্র ড্র করো। লেখচিত্রটা কিন্তু কিরকম হবে এবারে, লেখচিত্রটা এরকম হবে। সো দেখো ফাংশনটি সিঙ্গেল ভ্যালুড কিনা, যে কোনো এক্সের মান নাও, যে কোনো এক্সের মান নাও, তুমি দেখবে একটাই ভ্যালু পাচ্ছ, তাহলে সিঙ্গেল ভ্যালুড। কোয়াড্রেটিক্যালি ইন্টিগ্রেবল কিনা, তুমি কার্ভের আন্ডার এরিয়াটি দেখো, ইনফাইনাইট হচ্ছে না জিরো হচ্ছে, সো ইনফাইনাইটও হচ্ছে না জিরোও হচ্ছে না, সো নন জিরো ফাইনাইট, তার মানে কোয়াড্রেটিক্যালি ইন্টিগ্রেবল। ফাংশনটি কন্টিনিউয়াস কিনা দেখো, সো ফাংশনটি কন্টিনিউয়াস। ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস কিনা দেখো। আমি ওই বলছিলাম যে ফাংশনটি তুমি প্লট করো, যদি দেখো ওখানে কিঙ্ক আছে তাহলে ওর ফার্স্ট ডেরিভেটিভ ডিসকন্টিনিউয়াস। অ্যাকচুয়ালি এই যে এক্স ইজিক্যাল টু জিরোতে ফাংশনটির কিন্তু কিঙ্ক আছে, কিঙ্ক এই যে খাঁজ, কিঙ্ক মানে এরকম একটা জিনিস, এটা হচ্ছে কিঙ্ক, অথবা এরকম এই যে এইটা কিঙ্ক, এই জিনিসটা হচ্ছে কিঙ্ক খাঁজ,
বা এই জিনিসটা হচ্ছে ফাঁস। সো এক্স ইকুয়াল টু জিরোতে কিং আছে, তার মানে এর ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস নয়, সো এটা অ্যাকসেপ্টেবল ফাংশন নয়। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাকে কিন্তু চেক করতে হবে যে একটা ফাংশন অ্যাকসেপ্টেবল অথবা অ্যাকসেপ্টেবল নয়। ঠিক আছে, অনেক সময় কি হয়, তোমাকে ফাংশনটা না দিয়ে শুধু তার লেখচিত্র দিয়ে জিজ্ঞেস করে যে এই লেখচিত্রটি যে ফাংশনটি দ্বারা প্রকাশিত হয় সেই ফাংশনটি অ্যাকসেপ্টেবল হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, আমি বলবো তাহলে লেখচিত্র দিয়ে তোমাদের যদি কোশ্চেন জিজ্ঞেস করে তাহলে সেটা বরং অনেকটাই সহজ, কারণ ফাংশন দিয়ে দিয়ে কোশ্চেন জিজ্ঞেস করলে তোমাকে আগে লেখচিত্র অঙ্কন করতে হবে এবং সেই লেখচিত্র থেকে তোমার সিঙ্গেল ভ্যালুড, তোমার কোয়াড্রাটিক্যালি ইন্টিগ্রেবল, কন্টিনিউয়াস, ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস কিনা এগুলো চেক করতে হবে। ঠিক আছে, আর এবার যদি কোশ্চেন যদি তোমার লেখচিত্র দিয়েই দেয় তাহলে তো কাজটা আরও সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু একটা ফাংশন ওয়েল বিহেভড হচ্ছে কি হচ্ছে না সেটা চেক করতে হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাক, তোমরা এটা একটু প্র্যাকটিস করো, বিভিন্ন বইতে দেখো কি আছে, বিভিন্ন এক্সাম্পল দেখো, সেখানে চেষ্টা করো, না পারলে কন্ট্যাক্ট করো।